লন্ডন থেকে যে বিমানে আসবেন সেখানে বিমান ধ্বংস করে দিবে বা ওনাকে মেরে ফেলবে এরকম একটু হুমকি দেওয়া হয়েছে। এই খবরটি খুব চড়াও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের জাতীয় সব টেলিভিশনে। আবার অপর প্রান্তে আমরা ২ দিন পূর্বেই দেখলাম যেই প্লেনে করে আসবে সেই প্লেনে ৩ জন মানে কেবিন ক্রু ছিল তাদেরকে বদলি করা হোক। এইটা দ্রুত হয়েও গেছে। তো তারা কেন বদলি হলো? কারণ হচ্ছে মানে তাদেরকে একদম পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে যে তারা ওইখানে আর চাকরিই করতে পারবে না। কারণ তারা শেখ কামাল সাহেবের সঙ্গে সেলফি তুলেছিল। তো এইজন্য তাদেরকে ওইখান থেকে বাদ দেওয়ার জন্য তাড়াহুড়া করল। এখন আবার বলতেছে বোমা হামলা করবে। তো বোমা হামলার খবরটা আসলে বোমা হামলা কারা করতে পারে? অনেক বড় কোনো শক্তিই তো করে, তাই না? বড় কোনো রাষ্ট্রপক্ষ বা কোনো অর্গানাইজেশন হঠাৎ করে আমি আর আপনি বললে তো একটা বুলেট মেরে বিমান উড়ায় দিতে পারব না। ওই শক্তি বা সামর্থ্য কোনো জনসাধারণের কাছে নেই। কোনো রাষ্ট্রের কাছে বা কোনো আ বড় কোনো অর্গানাইজেশন এর কাছে। আবার আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান, চীন, বাংলাদেশ মিলে একটি সংগঠন করবে। যৌথভাবে যেন তারা যুদ্ধ করতে পারে। মানে যুদ্ধ সামরিক সহযোগিতা করার জন্য। অপরপক্ষে আবার শুনতে পাচ্ছি যে চীন চায় সেভেন সিস্টার দখল করতে। এখন চীন চাওয়া আর পাকিস্তান চাওয়া আমরা জানি ২ টাই এক জিনিস। তো পাকিস্তান আর চীন যদি মিলে সেভেন সিস্টার দখল করে, সেইটা আসলে পরবর্তী সময়ে চীন শাসন করবে না পাকিস্তান শাসন করবে? বা সেভেন সিস্টার এর যারা জনগণ আছে তারা কি সহজে এটা মেনে নিবে? নাকি সেভেন সিস্টার এ ঢুকেও একটি বড় ধরনের আরাকানের মতো গণহত্যা করার পরিকল্পনা রয়েছে। কারণ চীনের মানুষও কিন্তু আমরা জানি তারা জ্যান্ত মানুষ পুইড়া খাইয়া ফেলানোর মতো রুচি আছে। তারা এতটা অসভ্য দেখতে মানে বাণিজ্যিক ক্ষেত্রে আধুনিকায়নে তারা সবচেয়ে এগিয়ে। কিন্তু তাদের যে জীবনযাপন, স্বভাব সবকিছুই কিন্তু অসভ্যের চরম নিম্ন পর্যায়ের। একদম জংলি থেকে পুরো চরম নিম্ন পর্যায়ে। যদিও তারা আধুনিক হয়েছে। তো এই সেভেন সিস্টার কে সহযোগিতা করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ মার খাবে, বাংলাদেশের মিডিয়া পুড়ে ফেলবে। আ সু আ ওই যে কি যেন বলে? সুশীল-টুশীল মানব না, তাদের শেষ করে দিব। আবার মানে আজকে মাঝখানে ২-৩ দিন বাদ গেছে। আজকে মন চাচ্ছে যে মন খুলে অনেকগুলো কথা বলি। তো একে করে আমরা আসবো। ১ম এ তারেক রহমানের বিষয়টা আমরা আরেকটু আলোচনায় পরে আসি। কারণ কিছু আলোচনা আছে এগুলো যদি আমরা একটু আগে করে নেই তাহলে ওই আলোচনার ওই প্রশ্নের উত্তর মনে হয় এর ভিতরেই আমরা খুঁজে পেয়ে যাব। ১ম থেকে আসি সেটা হচ্ছে হাদিকে কেন্দ্র করে আমরা আলোচনা সমালোচনা শুনলাম যে হাদি নাকি তারেক রহমানের দেশে আসার পিছনে সবচেয়ে বড় বাধা। অথচ হাদিকে আমরা দেখেছি ওসমান গনি। ওসমান গনিকে আমরা দেখেছি সবসময় তার কথাবার্তায় বিএনপির প্রতি একটা প্রবল আবেগ কাজ করত। তার কথা বলার আগে চোখ দিয়ে পানি চলে আসতো, টলমল করত। আর খালেদা জিয়ার বিষয়ে সে সাত খুন মাপ। হেভি সিম্প্যাথি, ওয়েটফুল কথাবার্তা বলত। তো সে কিভাবে বিএনপির জন্য বাধা হয়ে দাঁড়ালো, তারপরে আবার এখন সে মারা যাওয়ার পরে বলতেছে সে নাকি বীর বিক্রম। তো আমরা আসলে অনেকগুলো আলোচনা একসাথে দর্শকরা একটু বিরক্ত হবেন না। আমরা সব প্রশ্নগুলো উপস্থাপন করি তারপরে উত্তরগুলো এক, এক করে আসবে। তারপর দেখলাম তাকে বীর বিক্রম সাজানো হলো। এরপর আবার ধোঁয়াশা কাটলো না। তার খুনি কোথায়? তাকে মিডিয়ার গল্পে টানতে, টানতে ভারতের বর্ডার নিয়ে গেল। ভারত হাই কমিশনে আমরা হামলা করলাম। হিন্দু পোড়ালাম। সবকিছু করে দেখলাম যে বেশি একটা লাভবান হতে পারলাম না। তারপরে আবার সেই আসামিকে মিডিয়ার মাধ্যমে ঢাকার মানে বাংলাদেশের ভিতরেই আবার নিয়ে আসলাম আমরা। গল্পের কারণে। মানে সিনেমা চলতেছে তো এটা। সার্কাস হচ্ছে। তো সার্কাসের গল্পটা জমছে না বিধায় তার যে আসামি তাকে আবার আমরা বাংলাদেশের ভিতরে নিয়ে আসলাম যে না সে বাংলাদেশে আছে। এখন জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ দাবি করছে আজকে ১৫ মাস ধরে। উনি যেদিন থেকে ক্ষমতায় মানে দায়িত্বে বসছে এর ১৫ দিন পরে থেকেই কিন্তু আমরা তার পদত্যাগের দাবি শুনতেছি। কিন্তু আজও পর্যন্ত বেচারা অনেক কষ্টে এই পদটা ধরে রাখছে। আর বেচারা হাসিটা দেয় খুব অবলার মতো যে তা তো। আমার আল্লাহর হস্তে আমার সব দোষগুণ মাফ করে আমার আল্লাহর হস্তে এই চেয়ারে বইসা থাকতে দাও। এই মুহূর্তে খবর দেখলাম যে উনার যে দায়িত্ব সেইটা পেতে যাচ্ছেন খলিলুর রহমান। এবং নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন পাকিস্তানের পছন্দ অনুযায়ী আব্দুল্লাহ আমান আজমির, সাবেক মেজর। উনাকে বানানো হবে নিরাপত্তা উপদেষ্টা। তারপরে ওরা খেলাটা খেলবে ভারতের সাথে। আবার সপ্তাহখানেক পূর্বে দেখলাম ভারতের জেলেদের ২ জন জেলেকে ধরে ভয়ংকরভাবে হত্যা করা হয়েছে বঙ্গোপসাগরের সীমান্তে, সাগরের প্রান্তে। আজকে আবার একজন জোয়ানকে গুলি করা হয়েছে আপনার ত্রিপুরার সীমান্তে বিএসএফ জোয়ান গুলি করেছে। সে বাঁচবে কিনা সন্দেহ। এখন এই যে ভারতের সীমান্তে গিয়ে আমরা এত কিছু করছি, ভারত এখনো নীরব ভূমিকা পালন করছে। আমরা নরেন্দ্র মোদিকে আজকে দেখেছি উনার সংসদে বিরোধী দলের সবাই প্রেশার ক্রিয়েট করছে। আপনি কেন বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না? মানে ৭১ এর মতো ঝাঁপিয়ে পড়ে কেন বাংলাদেশকে রক্ষা করছেন না? কিন্তু এখানে তো একটা আন্তর্জাতিক বিষয় আছে। এইটা তো আসলে যে দায়িত্বে থাকে সে বুঝে যে এখানে আন্তর্জাতিক একটা খেলা হচ্ছে। আমাকে নামতে হলে আন্তর্জাতিকভাবেই নামতে হবে। তো
আমরা আসলে কোথা থেকে শুরু করব? হাদি না গণি? আমরা দেখলাম তার মৃত্যুর পরপর যে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ফর্মটা সেটা পাবলিক হয়েছে। সেখানে স্পষ্ট হাদির ছবি দেওয়া আছে। সেইখানে লেখা ওসমান গনি। তাহলে ওসমান গনি কিভাবে হাদি হলো? মাত্র এই অল্প সময়ের মধ্যে তার নাম হাদি রাখা হলো এবং সেই নামটাকে কেন্দ্র করে এখন স্লোগান দেওয়া হয় মদিনা হাদি, মদিনা হাদি। মানে এই স্লোগানটা দেওয়ার জন্য তার নামটা সেই তখন পরিকল্পনা করে রাখা হয়েছিল। এটা এখন মনে হচ্ছে। তারপর আবার তার খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যদি আমি ছোট একটা গল্প বলি, আমরা কিন্তু নাটক সিনেমাতে অনেক দেখেছি এই গল্প যে কাউকে যদি চোর বানাতে হয় তার ঘরে ওই চুরির বস্তুটা রাখতে হয়, তাই না? তাহলে জি, অবশ্যই। আমরা কিন্তু এই চুরির বস্তুটা ভারতে রেখে আসার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। ঘুরে আবার আমার পকেটেই ঢুকে গেছে। এরকমই। ওই যে যখন খুঁজতে দেখা যায় যে যাকে চোর বানানো হচ্ছে তার ঘরে আর পাওয়া যায় না। তো যখন পাওয়া যায় না, যার উপরে দোষটা দেওয়া হবে সে আগে থেকেই সচেতন যে আমাকে চোর বানাইতে পারে, আমাকে সচেতন থাকতে হবে। ধরেন সেই লোকের দরজা পর্যন্ত আসলো। আসার পরে সেই ব্যক্তি সচেতন মানে আমার দরজায় আসলো। আমি খুবই সচেতনভাবে এটা আবার গোপনে যে পাঠাইছে তার বাড়িতে রেখে আসলাম। বিষয়টা এরকমও হতে পারে যে ওইদিকে ঢুকার চেষ্টা করছে, ঢুকতে পারে নাই বা এটা ঢুকেই নাই। ভারতের সীমাতে যায়ই নাই। শুধুমাত্র গল্পে গেছে। মানে গল্পে মিডিয়ার গল্পে ওইখানে পর্যন্ত চলে গেছে। এখন অনেকে বলতেছে ইউনুসের কাছেই লুকিয়ে আছে। কেন ভাই এটা বলতে পারে না পাকিস্তান চলে গেছে। পাকিস্তান তো ভিসা লাগে না এখন যেতে। পাকিস্তান গেছে এটা বলে না কেন? ভারত যেতে তো ভিসা লাগবে। আচ্ছা আরো জি, কিছু অবশ্যই। তর্ক বিতর্ক উপস্থাপন করি। এখন যখন সবাই বলতেছে ওসমান গনিকে আর হাদিকে। তো তারা কিন্তু আবার ৭ ভাই-বোন। হুম? এক ভাই মানে গনিকে তারা আল্লাহর রাস্তায় কিন্তু দান করে দিছে পাকিস্তানের মানে জিন্দাবাদ করার জন্য। তো দান করে দিছে মানে এখন বোন, ভাই যারা আছে সবাই নেতা-নেত্রী হয়ে গেছে অলরেডি। তারাও রাজনীতি করবে। সে নাকি মহান নেতা। তাকে কাজী নজরুলের পাশে শায়িত করতে হলো। আসলে এই যে শাহবাগকে নিয়ে তারা এতদিন এত বাজে ভাষায় কথা বলতো। শাহবাগীরা নাস্তিক, শাহবাগীরা এখানে এসে ক্যাবলা দেয়। অথচ আমরা হাদির মৃত্যুর পর দেখলাম এখানে এসে হাদির যারা শিষ্য বা মানে যারা আব্বা ডাকে হাদিকে, যারা হাদিকে সন্তান ডাকে, আব্বা ডাকে, যাদের যারা জন্ম দিছে হাদিকে, তারা এসে এখানে ক্যাবলা করলো। এইখানে এখন কাবা ঘরের মতো বানায় ফেললো। এখন তার কবর দিছে, কবরও জিয়ারত করতে আসতেছে। এটা এখন আরেক মাজার হয়ে গেছে। তাহলে কাজী নজরুল যদি বেঁচে থাকতেন আর এই কথা জানতেন হয়তোবা উনি বলত, "কিরে এরে ধইরা কান ধরে আবার উঠাইতেন মানে কবর থেকে উঠায় কান ধরে ডলা দিয়ে বলতেন যে, "কিরে আমি তোরে এই শিক্ষাই দিছিলাম যে তুই জঙ্গিবাদী নিজের দেশ রেখে আরেক মানে যারা আমাদেরকে শোষণ করলো তাদের পক্ষে তুই জীবন দিবি। এই আদর্শই কি আমি রেখে গেছিলাম?" লজ্জায় ঘৃণায় কাজী নজরুল আবার মারা যেতেন। যদি উনি জীবিত মানে আবার প্রাণ ফিরে পেতেন আর এই ঘটনা শুনতেন, উনি আবার আত্মহত্যা করে বা সুইসাইড করে মারা যেতেন। এই কষ্টে। যে আমার আদর্শ কি এতই নোংরা? তো আপনার কাছে শুনতে চাই যে হাদি আসলে ২-৪ টা গালি দিয়া সাউয়া ফাটাইয়া সে কিভাবে বীর মানে জাতীয় পর্যায়ের নেতা হয়ে গেল। এবং আপনি খেয়াল করে দেখেন এখন যে আ দিচ্ছে ওই যে গানম্যান দিচ্ছে, একজন কিন্তু নিচ্ছে না। বাকি সবাই নিচ্ছে। কে বলেন তো? আমাদের এই যে আ মানে গণপরিষদের নেতা বিকাশ নূর। শুধু বিকাশ না, সাদেক এমন নিচ্ছে না। আচ্ছা, আমি আসছি। আমি তথ্যটা নিয়ে আসছি। আপনার যে আমি প্রশ্নটা একটু শেষ আমি প্রশ্ন একটা করেন, শেষ তারপর কথা আমি বলছি। বলি, তারপর আপনি বলেন। সেটা হচ্ছে নূর আর সাদেক যে নিচ্ছে না। আর যারা নিছে তাদের মধ্যে আমি বলব যে যারা মানে এই সিকিউরিটি নিয়েছে তারা একদম বোকার স্বর্গে বসবাস করছে। আর যারা নেয় নাই তারা খুব পরিকল্পিতভাবে নেয় নাই। তারা খুবই চালাকের পরিচয় দিচ্ছে। কারণ তাদের প্রত্যেকে বিএনপির আজকে অলি ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা অলি আছে না? উনি পর্যন্ত বলতেছে ছায়া দেখলে ভয় লাগে। আমরা যে প্রচারণায় নামি। এনসিপির নামে $12.7 মিলিয়ন এসছে চীন থেকে ইসলামাবাদ হয়ে বাংলাদেশে ঢুকেছে। ইউনূসের কাছে আসছে এনসিপির নামে। মানে তাদেরকে যে আর্থিক ডোনেশনটা দিছে, এটা দিচ্ছে ওই চায়নাকে ওই যে বলল না 7 সিস্টার তুলে দিবে সহযোগিতা করার জন্য, সেই উদ্দেশ্যে দিয়েছে। তো এখন এই যে ওসমান হাদি না গনি এইটা প্রমাণ করার জন্য ইউনূস আবার মরিয়া হয়ে গেছে তারা আবার ডিএনএ টেস্ট করবে। মানে এই লাশটা আসলেই কি হাদির না গনির? এখন আমাদেরও সন্দেহ লাগতেছে যে সিঙ্গাপুর যে গেল আসলে কি মারা গেছে না ওইখান থেকে উইঠা দৌড়ে এসে পাকিস্তান চলে গেল। আরেকজনের লাশ ওইখান থেকে নিয়ে আইসা কবর দিল। নাহলে ডিএনএ টেস্ট আমরা তো বলি নাই করার জন্য। তারা কেন করছে? এই হচ্ছে ঘটনা। জি আপনি বলেন এখন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বাধীনতা বিজয় দিবসে বিজয় মাসের আজকে হয়তো ২৩ তারিখ। হয়তো সময় বেশি দিন নেই বিজয় মাস আমাদের। তো আমি শুরুতেই আমাদের সকল দেশপ্রেমিক, আমাদের ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনার সকল দর্শক, আপনাদের সহ আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনার লাইফটা অত্যন্ত চমৎকার যে কথাগুলো আপনি বললেন। প্রত্যেকটা প্রশ্ন এবং আলোচনা যুক্তিসঙ্গত। আপনি যে প্রশ্নটা করলেন, ওসমান গনি উনি বরিশালের কৃতি সন্তান। উনি যখন তার উচ্চ মাধ্যমিক মাদ্রাসা থেকে উনি পাস করেছেন। পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। তখন উনার নাম ছিল ওসমান গনি।
2024 সালের এই জঙ্গি উত্থানের পরে উনার নাম হয়েছে ওসমান গনি হাদি। আপনারা জানেন আবরার ফাহাদ 2016 সালে উনাকে যেভাবে হত্যা করা হয়েছিল। তো ওই আবরার ফাহাদ থেকে শুরু। আবরার ফাহাদ, ওসমান হাদি, তারপরে হচ্ছে যে আপনার হলো আ আমাদের আরেকজন বিশিষ্ট যে মানুষ মারা গেলেন, নামটা কি? আ আবু সাইদ। দুহাত প্রশস্ত করে আবু সাইদ। মানে আবু সাইদের দিন শেষ, এখানে একটা হাদি মজার জিনিস সাহেবের। আছে। এই ৩ জনের নামই আমরা শুধু শুনি। কিন্তু আবু সাইদ মুগ্ধের কথা আর শুনি না। মুগ্ধের নাম আর লেখে না ওরা। আচ্ছা, আমি কারণ আপনাকে মুগ্ধ তো বেঁচে আছে। আমি অলরেডি ওদের আপনাকে সাথে ঘুরে। তো ওর নাম কিভাবে বলবে? জি, আমি আপনাকে বলছি। মানে আবু সাইদের দিন শেষ, এখন হচ্ছে হাদি সাহেবের বাংলাদেশ। বুঝতে পারছেন? তো যদি কাজী নজরুল অথবা রবীন্দ্রনাথ অথবা আমাদের যে ভাষাবিজ্ঞানী যারা ছিলেন, ভাষা সাহিত্যিক যারা ছিলেন, তারা যদি থাকতেন, তাহলে আমাদের এই যে একজন ভাষাবিজ্ঞানী আব্দুল হাদী, উনি কিন্তু অ আমি জানি না বাংলা ভাষার যে মানে মাধুর্য এতই উপরে নিয়ে গেছেন। উনি উনার ভাষায় সাওয়া যুক্ত হয়েছে, কাওয়া যুক্ত হয়েছে, অনেক কিছু যুক্ত হয়েছে। সেগুলোর জন্য কিন্তু তাকে মানে ভাষার জন্য বাংলা ভাষা মানে রচয়িতার একটা নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য তাকে আবার নোবেল দেওয়া হইতো। আপনারা জানেন কি জানেন না আমি জানি না। উনি হয়তো আগামী দিনে বেঁচে থাকলে অথবা উনাকে নোবেল দেওয়ার জন্য সেটা যেহেতু এখন বর্তমানে পাঠ্য বইয়ে এটা তার জীবনী এবং তার আদর্শের কথা মানে স্থাপন করার জন্য মানে পাঠ্য বই অন্তর্ভুক্ত করার জন্য আমাদের দেশের সুশী যারা আছেন এবং আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয়কে আহ্বান মানে জানানো হয়েছে যে হাদির জীবনী এবং হাদির যে মানে স্পিরিট যে আদর্শগুলো ওগুলো কি যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা মানে পড়াশোনা অধ্যয়ন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আদর্শের তো কয়েকটা আগামী দিনে সংজ্ঞা হয়তো শুনি আপনার কাছে। জি, আদর্শের সংজ্ঞা বলতে উনার আদর্শের সংজ্ঞা তো আমার মুখে আমি যেহেতু অত শিক্ষিত না, আমার মুখে বলতে আমি লজ্জা পাই। তারপর যেহেতু উনি একজন অত উচ্চশিক্ষিত লোক ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। উনার মানে ডায়ালগ ছিল কিন্তু টিনের চালে কাউয়া, হাসিনা আমার শাওয়া। বুঝতে পারছেন? তো এই হচ্ছে যে একজন মানুষের একজন ভাষা বিজ্ঞানিকের ভাষা। তো তার এই ভাষাটা যদি আমি মনে করি এটা বইয়ে সংশোধন করা প্রয়োজন। কারণ আগামী দিনে আমাদের Gen Z প্লাস Z আলফা তাদেরকে বোঝা এবং শেখা প্রয়োজন। যে ভাষাটা জনাব হাদী সাহেব শিখে গিয়েছেন এবং নতুন যে কবি। ভাষার মানে প্রচলন করে গেছেন সেই ভাষাটা আসলে কি মানে থাকা প্রয়োজন। তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এবং যারা সুশীল, বর্তমান সমাজে যারা সুশীল আ তাদেরকে হাদী যেতগুলো আবদার, যা আবদার আছে প্রত্যেকটা আবদারকে বাস্তবায়ন করা হোক। কেন জানেন? কারণ কাজী নজরুল বলেন, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল বা আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সহ শামসুল হক অন্যান্য যারা ছিলেন বাংলাদেশের মানে আ কবি মানে কাব্যিক এবং রচয়িতা। তো প্রত্যেকটা গুণী মানুষ কিন্তু আজকে এই হাদী সাহেবের জন্য তারা লজ্জিত। তারা হয়তো তারা জীবিত নেই, তারপরেও তারা লজ্জিত। কেন জানেন? তারা কারণ তো এই কবি ধরনের লেখক মানুষ যারা আজকে যেই কবি নজরুলের পাশে তাকে তুলনা করা হলো যে সে একটা কথা বলছে, আমি কাজী নজরুলের প্রতি খুবই মুগ্ধ। কাজী নজরুলের ভাষায় সে কবিতাও পড়ছে দেখলাম। সেখানে আ সুন্দর ভাষাকে সে আরো অশ্লীল করে ফেলছে। উচ্চারণ করতে যেয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেভাবে উপস্থাপন করেছে। তার মানে অন্ততপক্ষে মানে ওই যে সে কিন্তু সুশীলদের বিরুদ্ধে ছিল। তো কাজী নজরুল তো সুশীলদেরই একজন। তো কাজী নজরুলের কাছ থেকে তার এইটুকু শিখা উচিত ছিল একটা অশ্লীল ভাষাও কিভাবে শ্লীলভাবে প্রতিষ্ঠিত করা যায় বা আরো মাধুর্যজনিতভাবে বলা যায়। অনেক কবিরাই কিন্তু অশ্লীল ভাষা লিখেন, উপস্থাপন করেন বা করেছেন। সেই ভাষাগুলো কিন্তু আমাদেরকে শব্দ অর্থ করে পড়তে হয়। মানে সরাসরি জিনিসটাকে উচ্চারণ করতে গেলে খুবই মাধুর্যপূর্ণ হয়। সেটাকে ভেঙে যদি আমরা পড়তে যাই যে এটা কোনো গালিও না। সেটা একটা মাহাত্ম্য থাকে শব্দের। যেই শব্দটা ভাঙলে বোঝা যায় এটা একটা অপমান করেছে একটা শোষক সমাজকে বা তাদেরকে ছোট করে বলেছে বা কাউকে পুরস্কৃত করেছে। সেইভাবে তার মিনিমাম আদর্শ যদি তার ভিতরে থাকতো, তাহলেও আমার কোনো আপত্তি ছিল না। আরেকটা কথা বলি, আ তাকে অনেক উপরে নেওয়ার জন্য তার সাথের যে সহকর্মী বা সহযোদ্ধারা বলেছেন, হাদী ভাই খুবই সৎ মানুষ ছিলেন। কারণ তিনি প্রতিটা অর্থ উনাকে যারা চাঁদা দিতেন, সেই চাঁদার অর্থের হিসেব দিতেন। টাকার অঙ্কটা বলে দেন, কত টাকা খরচ হয়েছে সেটাও উপস্থাপন করেন। আমার কাছে এটা পজিটিভ লেগেছিল যে আমি এটা ভিডিওতে বলব যে ছেলেটা আসলে একটা গুণ আছে। এটা পাওয়া গেল। তাৎক্ষণিকভাবে আমি আবার আরেকটা ভিডিও দেখলাম। তার একটা ভিডিও যে ভাইরাল হয়েছিল পকেটে কে অপরিচিত লোক টাকা গুঁজে দিয়ে গেছে। এইটা বলে সে খুব মহান সাজার চেষ্টা করেছে। আর ভিডিওটা ভাইরালও হয়েছে যে, আহারে! হাদী ভাইকে মানুষ কত ভালোবাসে। পকেটে পিছন দিয়ে টাকা গুঁজে দিয়ে যায়। মানুষের পরিচয়ও জানে না। এখন সেই লোকের পরিচয় বের হয়েছে। তার ভিডিও দেখলাম। সে পূর্ব পরিচিত এবং তাদের জামাতের একজন ছোটখাটো নেতাকর্মী। তিনি যখন জুলাইয়ের সময় শেখ হাসিনা যখন ওকে জ যদি বলি যে জামাত কর্মী নয় শুধু, সেই লোকটা আবার ওই দাঙ্গার লোক ছিল। মানে রাজপথে থেকে দাঙ্গা সৃষ্টি নাশকতার কাজও করেছে। সেইখান থেকে তাকে জেলেও নেওয়া হয়েছে। জেলে থাকা অবস্থায় নাকি হাদী তার পক্ষে কথা বলেছিল। সেই কৃতজ্ঞতা বোধ থেকে সে টাকা দিয়ে গেছে। তাহলে কত লম্বা একটা পরিচয় মানে একটা লং রিলেশনশিপ।
তারপরে সে টাকাটা দিল। সেই লোকটাকে অস্বীকার করে ফেলল। যে আমরা তো এই লোককে চিনি না। একটা অপরিচিত লোক। কে দিয়ে গেল? কে দিয়ে গেল? সে খুঁজতেছে। এই সিনটা দেখার পরে আর ওই যে লোকটার বক্তব্য শোনার পরে আমার কাছে হাদির ওই যে মর্যাদাটা তৈরি হয়েছিল যে সে বোধহয় অনেস্ট অর্থনৈতিক দিক থেকে। কিন্তু পরে মরে যাওয়ার পরে এই ভিডিওটা যখন সামনে আসলো আমার কাছে তখন ডিসঅনেস্টি মনে হয়েছে। ওইটা যদি ওই লোকটা যদি বলতো, "হ্যাঁ, সে আমাকে চিনে না, আমি নিজে থেকে দিয়েছি।" দেখলাম সে ভালো করে চিনে এবং সেই জামাতের যে লোকটা তাকে আবার জামাতের নেতারাও মানে ধমকে সরিয়ে বলছে, "তুই আমাদের জামাতের না তো ওরে টাকা দিতে গেলি কেন? ও তো আমাদের জামাতের না।" তখন ওই লোক বলছে যে, "হয়তো আমার পক্ষে কথা বলছিল, আমি জেলে ছিলাম। এই মায়া কইরা দিছি। আমার জন্য অন্তত সে কথা বলছে।" তো এই জায়গায় তো বুঝা যায় এই লোকটার সাথে তার একটা মানে সোল রিলেশন, সোল বাই সোল মানে জি, আত্মার সম্পর্ক। না হলে এরকম একটা লোকের জন্য সে কথা বলছে, সেই লোকটা আবার বের হয়ে কৃতজ্ঞতা দেখাইছে। এই সম্পর্কটা তো অনেক গভীর। সে এটাকে হাইড করছে। এই লোকটাকে সাধারণ পাবলিক বানাইছে। তারপরে ভিডিওতে ভাইরাল হইছে। ওই লোকটাকে তো তার সর্বোচ্চ মর্যাদা দিয়ে পরিচিতি করালে তার কোন ক্ষতি ছিল না, তাই না? তো এই আমি জায়গায় আমি আমার কাছে দেখেন, মনে হলো সে আমি ডিসঅনেস্ট। আমি কিন্তু ভিতরে এখন ডিএনএ টেস্ট না ভিতরে কি রেজাল্ট দিতে পারে? কি মানে আমরা কি আমি উপকার পাবো তার ডিএনএ টেস্ট? তার পরবর্তী দেখেন সময় যে দেশে এত বড় একটা নাশকতা করলো তার আব্বারা, যারা তাকে জন্ম দিয়েছে বা যাদের জন্য সে জীবন দিল, পরবর্তী সময়ে ৯ বছরের একটা শিশুর আমরা ঝুলন্ত মরদেহ পেয়েছি। গাছের মগডালে দড়ি দিয়ে টেনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। ৯ বছরের শিশু। তার বাবা কেন আওয়ামী লীগ করে? আর একটা বিএনপি পরিবার তাকেও আ খুব ছোটখাটো নেতাকর্মী ছিলেন। তার পরিবারের ৪-৫ জন একসাথে ঘুমাচ্ছিল। সেখানে তালা মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরকম এই পর্যন্ত আচ্ছা আওয়ামী লীগের আমি বহু নেতাকে হত্যা করা হয়েছে। তাহলে হাদি খুব বিরাট উপকার করেছে। অনেক বড় সম্পদ সে। মানে মানুষের জীবন মরে গিয়েও মানুষের জীবন নিচ্ছে সে। কত পুণ্যের কাজ করতেছে। কত শিশুর জীবন নিল। আজকে হিন্দু বাড়িতে কতগুলা বাড়িতে আক্রমণ হয়েছে খবরে দেখলাম। আজকে অনেকগুলো হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে। দাঁড়ান আচ্ছা দেখাচ্ছি। আমি আপনাকে হুম, জি বলেন। দেখেন, মানে হাদীকে যারা তৈরি করছেন, আপনি যদি তাদেরকে না চেনেন, তাহলে তো আসলে কি যে বাংলাদেশের রাজনীতিতে আমি হাদী হিসাব একটা করব ক্যারেক্টার। বিএনপি প্রার্থীর সমর্থক হিন্দু পরিবার সহ ১৫ টি বাড়িতে হামলা, ২৫ জনের বিরুদ্ধে মামলা। এবং একটা জায়গায় একদম পুরায় ছাই করে দিছে। ছবি ভিডিও আছে আমার কাছে। তো হাদি মরে গিয়ে তো ভালোই উপকার করছে। আবার একটা নাশকতা সৃষ্টি করল। দেখেন, হাদী একটা ক্যারেক্টার। হাদীকে তৈরি করা হয়েছে যে তার এই মানে এই ধরনের এই মধ্যপথে, ঠিক আছে? বুঝতে পারছেন? মধ্যপথে তাকে হত্যা করা হবে। হত্যা করার পরে জি ক্ষমতাকে না, হাদি প্রক্ষুব্ধ নিজেও করার জন্য জানতো। আপনি দেখছেন একটা ভিডিওতে হাদি বলছে, "আমাদেরকে গুলি না করলে, বুকে আর মাথায় গুলি না করলে আমরা থামাইতে পারে।" মানে সে মানে জানতো ও তো তাকে জানতো, বুকে ও তো না হয় জানতো মাথায় গুলি টাইম, করা হবে। সে জানতো এটা। ওটার এবং টাইম সে শেষ। গুলি জি। খাওয়ার আগে মোনাজাত কইরা নিজের জন্য দোয়াও করে গেছে। আমি আমি বলছি আপনাকে, হাদি তো আর ৳১ ৳২ র জন্য এই কাজটা করেনি। ও তো না। মানে বিলিয়ন, বিলিয়ন ডলারের জন্য করেছে। বুঝতে পারছেন? আপনি এই যে আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার ৬০০০ কোটি টাকার মালিক। যেখানে ২০২৪ সালে মানে খাবারের টাকা ছিল না। আ সাজিদ, হাসনাত, তারপরে আ যারা অন্যরা যারা এই যে আমাদের সারা বাবু। সারা বাবু একটা মানে ইশারা দিয়েছেন যে আমি নির্বাচনী প্রচারণার জন্য আমার কিছু টাকার প্রয়োজন। উনি গত ২৪ ঘন্টায় সম্ভবত ৳১৫,০০,০০০ উপরে উনার অ্যাকাউন্টে ঢুকছে। তো আপনি মনে করেন যে সারা কার কথা এবং বললেন? যারা যারার কথা? ৳২৩,০০,০০০ জি উঠেছে যারা তার অ্যাকাউন্টে। আমি এখন বলি এই বিষয়টা। এই যে এনসিপির নামে $১২.৭ মিলিয়ন ৩ মাসে এসছে। এই ৩ মাসে। সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই ৩ মাসের অ্যামাউন্ট আসছে এনসিপির নামে। নিউজ আপনারা সার্চ দিলে দেখতে পাবেন। এই ৩ মাসে যদি $১২.৭ মিলিয়ন আসে আর বাংলাদেশে বসে কত টাকা মানে বাংলাদেশের যে উন্নয়নমূলক কাজ এটা সেটা তদবির, তারপরে মানুষকে চাকরিতে যে আবার মানে নতুন লোক ঢুকানো এগুলোতে তো তাদের প্রচুর বাণিজ্য হচ্ছে বিভিন্ন তদবিরে। চাকরি বাণিজ্য, বদলি বাণিজ্য মানুষকে যে খালি করে দিচ্ছে সেখানে আবার লোক ঢুকাচ্ছে সেখানেও টাকা পাচ্ছে। মামলা বাণিজ্য, অনেক বাণিজ্য এই বাংলাদেশের ভিতরে কৃত্রিম বাণিজ্য করেই তারা হাজার, হাজার কোটি টাকা কামাচ্ছে এবং এই যে ক্রিয়ার মধ্যে খেলাধুলার যে জায়গায় এতদিন সে আসিফ ছিল, সে এই জায়গায় সবচেয়ে বেশি টাকা কামানো যায়। এবং তথ্য মন্ত্রণালয়ের কোনো কাজ নাই, কোনো উন্নয়ন নাই। কিন্তু বাজেট কিন্তু বের করে নিয়ে গেছে সব। এইখানে হবে, ওইখানে হবে মানে পুনর্বাজেট, পুনর্নির্মাণ হবে, পুনর্গঠন হবে এগুলার বাজেট। বাইরে টাকা তো পেয়েছেই সেটা তারা ওই নাশকতার জন্য কাজে লাগাবে। আর কিছু নিজেরা নিবে। আর বাংলাদেশের ভিতর থেকে যে টাকাগুলো তারা ইনকাম করছে এগুলা কিন্তু নিজেদের পকেটেই ঢুকবে এবং সেটা দেশের বাইরে পাচার হয়ে গেছে অলরেডি। তো এত টাকা সেখানে কি যারা কি টাকা পায় নাই? যারা আবার এই যে দেখাই দিল যে আপনারা আমাকে টাকা দিবেন। এটা আরেক ধরনের চাঁদাবাজি। সে একটা ভিখারি সেজে বসে আছে। না এখন আপেল তাকে জনগণ টাকা দিবে। না এটা তো এটা চাঁদাবাজি। না এটা না এটা চাঁদাবাজি না। এরা যে এই যে ২০২৪ সাল থেকে দেশকে লুট করেছে, সেই লুটের টাকাগুলোকে মানে কালো টাকাকে বৈধ করার জন্য একটা প্রক্রিয়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়াও! যে রাইট। মানে কালো টাকা বৈধ করার একটা প্রক্রিয়া। এই যে এটা হচ্ছে যে তারা হুম। জনগণের কাছে বোঝাবে যে আমাদের কাছে নির্বাচন করার টাকা ছিল না। আমরা আমার যে যে আমার জনগণ, যে আমার ভোটার
তারা আমাকে এতই হুম, ভালোবাসে যে তারা আমি যখন একটা পোস্টে দিয়েছি, হ্যাঁ? আমাকে হুম। হেল্প করার পর নির্বাচনের প্রচারণার জন্য নির্বাচনের যে কাজ মানে যে টাকাটা খরচ হবে, সেই টাকাটার জন্য যখন আমি পোস্ট করেছি, জনগণ আমাকে সেই টাকাটা দিয়েছে। বুঝতে পারছেন? মানে এর মানে আপনারা যদিও না বুঝেন, মানে আগামী দিনে বাংলাদেশের মানুষকে মানে বোকা বানানোর জন্য যত ধরনের মানে আপডেট ভার্সন থাকে, সেই ভার্সনটাই তার মানে যারা তো আর মানে এই বাংলাদেশে শিক্ষিত না, উনি তো বাইরে শিক্ষিত। কারণ উনার ব্রেইন আপনি আমার চেয়ে অনেক ভালোভাবে মানে ক্রিমিনালি করার জন্য হাত অনেক বেশি। ভালোভাবে উনি কাজ করতে জি, শার্প, অনেক শার্প। তো আসিফ মাহমুদ এবং অন্যান্য যারা আছেন তাদের চেয়ে অনেক বেশি, অনেক ভালো। উনি একজন ভালো একজন স্পিকার, ও কিন্তু ভালো বলতেও পারেন। মানে আমরা যতটুকু দেখছি যে একটা নেতাকর্মী হিসেবে কাজ করছে। আমাদের আড়ালে কিন্তু সে একটা মিডিয়া হিসেবে কাজ করছে। যেমন ধরে তাদের উপদেষ্টা হিসেবেও কাজ করছে। বুদ্ধি পরামর্শ দিচ্ছে এবং ডিপ স্টেট জি, জি। মানে বাইরের যে দেশগুলো ইনভেস্ট করছে তাদের ভায়া হয়ে ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা মানে সব ভাষা তো ইংলিশ, চাইনিজ এই ভাষাগুলো কিন্তু তারা জানেও না, ব্যাখ্যা করে বলতেও পারবে না। তো সেইজন্য যারাকে সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি দেখেন আরো যে নারী কর্মীরা ছিল তারা কোথায়? এই যে কি জানি একটা ফারহানা সিথি তাকে তো আনে নাই রাজনীতিতে নিয়ে আসে নাই। আরো অনেক মেয়েরা বলছে আমাদেরকে ওই যে আরেকটা মেয়ে কালো একটা নুসরাত নাকি কি নাম ছিল, তাকেও দেখি না কোন জায়গায়। কথা বলার জন্য তাদেরকে কোন আমি সুযোগ আমি দেয় না। কোন মিটিং এ ডাকে না। ডক্টর যে ফাহমিদা মিতু, ডক্টর ফাহমিদা মিতু কিছুদিন আগে একটা মন্তব্য করেছিল মনে আছে আপনার? আমাদের হুম, আ জননেত্রী খালেদাকে নিয়ে এবং তার আ নাতনিকে নিয়ে। ওই যে ভোট দিবেন কোথায়? খালেদা জিয়ার মাঝখানে। ফাহমিদা মিতু। আসলে কি আচ্ছা, দেখেন, আমি আলোচনার দিকে ওইদিকে যেতে যাচ্ছি না। হাদি একটা ক্যারেক্টার যেখানে যে ক্যারেক্টারের জন্য বাংলাদেশকে মানে বহির্বিশ্বে মানে আপনারা মানে বহির্বিশ্বকে আমি খুবই বলতেছি যে ইন্ডিয়ার সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর জন্য হাদিকে তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং